হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার। আজ আমরা আলোচনা করব ক্লাস 9-এর ইতিহাসের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন শিল্প বিপ্লব থেকে সমকালীন সমাজ, অর্থনীতি, রাজনীতিতে শিল্প বিপ্লবের কী প্রভাব পড়েছিল। সমকালীন সমাজ, রাজনীতি, অর্থনীতিতে শিল্প বিপ্লবের কী প্রভাব পড়েছিল। আমরা জানি যে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল কোথায় না, ইংল্যান্ডে। বিপ্লব কথার অর্থ আমরা জানি যে বিপ্লব কথার অর্থ হচ্ছে আমূল পরিবর্তন। শিল্প বিপ্লব অর্থাৎ শিল্পের ক্ষেত্রে আমূল পরিবর্তন। এই যে শিল্প বিপ্লব প্রথম ইংল্যান্ডে শুরু হয়েছিল কোন শিল্পের ক্ষেত্রে? বস্ত্র শিল্পের ক্ষেত্রে শুরু হয়েছিল। এবার এই যে শিল্প বিপ্লব কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন না, অগাস্ট ব্লাঙ্কি। এই শিল্প বিপ্লব কথাটিকে জনপ্রিয় করে তুলেছিলেন আর্নল্ড টয়েনবি। শিল্প বিপ্লব হওয়ার ফলে আমরা দেখি যে বিভিন্ন প্রভাব পড়ে, সমাজ, রাজনীতি, অর্থনীতিতে বিভিন্ন প্রভাব পড়ে। শিল্প বিপ্লবের ফলে আমরা শ্রমিক ও মালিক শ্রেণীর উদ্ভব ঘটতে দেখি। শ্রমিক শোষণ ঘটে শিল্প বিপ্লবের ফলে, ফ্যাক্টরি প্রথার উদ্ভব ঘটে, পুঁজিবাদী অর্থনীতির বিকাশ ঘটে, মালিক শ্রেণীর আধিপত্য বিস্তার ঘটে এবং উপনিবেশ স্থাপন ও প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়, গ্রাম জীবনের অবক্ষয় ঘটে, শ্রমিক আন্দোলন ঘটে, বিভিন্ন কিছু আমরা দেখি। এখানে আমরা শিল্প বিপ্লবের ফলাফল আলোচনা করব। বলে রাখি, ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো, যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেয় হয়ে দাঁড়াবে। শিল্প বিপ্লবের ফলাফল। প্রথমেই আসব শিল্প অর্থনীতির বিকাশ। প্রথম পয়েন্ট এখানে বলে রাখি যে আমরা এখানে নোটস আকারে আলোচনা করব, এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে। শিল্প অর্থনীতির বিকাশ। শিল্প বিপ্লবের ফলে পুরনো কৃষি নির্ভর অর্থনীতি দ্রুত শিল্প বাণিজ্য নির্ভর অর্থনীতিতে রূপান্তরিত হয়। শিল্প বিপ্লবের পূর্বে যে কৃষি নির্ভর অর্থনীতি ছিল সেটা শিল্প বিপ্লবের ফলে কি হচ্ছে না, দ্রুত শিল্প বাণিজ্য নির্ভর অর্থনীতিতে রূপান্তরিত হচ্ছে। যে শিল্প বিপ্লবের ফলে পুরনো কৃষি নির্ভর অর্থনীতিটা দ্রুত শিল্প বাণিজ্য নির্ভর অর্থনীতিতে রূপান্তরিত হয়। এবার শিল্প উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধির ফলে বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটে। ফলে বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়, বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হচ্ছে। এবার আমরা দেখব পরের পয়েন্ট, মালিক ও শ্রমিক শ্রেণীর উদ্ভব। শিল্পের ক্ষেত্রে মালিক শ্রেণী থাকবে, শ্রমিক শ্রেণী থাকবে। যে কোনো শিল্পের ক্ষেত্রে তোমরা দেখো মালিক শ্রেণী, শ্রমিক শ্রেণী থাকবেই। শিল্প বিপ্লবের ফলে মালিক ও শ্রমিক শ্রেণীর উদ্ভব ঘটে। মালিক শ্রেণী যারা কলকারখানার মালিক, শ্রমিক শ্রেণী যারা কাজ করতেছে কলকারখানাগুলোতে। শিল্প বিপ্লবের ফলে একদিকে প্রচুর অর্থ সম্পদের অধিকারী পুঁজিপতি মালিক শ্রেণী এবং অন্যদিকে চালচুলোহীন শোষিত শ্রমিক শ্রেণীর উদ্ভব ঘটে। এবার আমরা দেখে নেব শ্রমিকদের শোষণ। শ্রমিকদের সামান্য মজুরির বিনিময়ে কারখানাগুলিতে প্রতিদিন 17 থেকে 18 ঘন্টা কাজ করতে বাধ্য করা হতো। শ্রমিকদের সামান্য মজুরি দিচ্ছে, অথচ কাজ করতে হচ্ছে 17 থেকে 18 ঘন্টা কাজ করতে বাধ্য করা হতো, অথচ এর বিনিময়ে তারা খুব সামান্য মজুরি পেত। ফলে তাদের জীবন অভাব অনটনে জর্জরিত হয়ে উঠেছিল। বেতন বেশি না, এর ফলে তাদের জীবনে অভাব অনটন দেখা দিচ্ছে প্রচুর পরিমাণে। কার্ল মার্কস কি বলেছেন না, সূর্যালোকিত দিনের মাঝে শ্রমিকদের জীবন ছিল অন্ধকারে আচ্ছন্ন। সূর্যালোকিত দিনের মাঝে শ্রমিকদের জীবন ছিল অন্ধকারে আচ্ছন্ন। এবার আমরা পরের পয়েন্ট দেখে নেব যে ফ্যাক্টরি প্রথা। শিল্প বিপ্লবের ফলে শহরাঞ্চলে বিপুল পরিমাণ মূলধন বিনিয়োগ করে বহু শিল্প কারখানা গড়ে তোলায়
শিল্পক্ষেত্রে ফ্যাক্টরি প্রথার উদ্ভব ঘটে। শিল্পক্ষেত্রে ফ্যাক্টরি প্রথার উদ্ভব ঘটে। এবার আমরা দেখব পরের পয়েন্ট, পুঁজিবাদী অর্থনীতির বিকাশ। ধনী পুঁজিপতিরা তাদের কারখানায় উৎপাদিত পণ্য বিদেশের বাজারে অত্যন্ত চড়া দামে বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করে। যারা পুঁজিপতি শিল্পপতিরা আর কি, ধনী শিল্পপতিরা তাদের কারখানায় যে উৎপাদিত পণ্য সেগুলো কি করছে, তারা বিদেশের বাজারে চড়া দামে বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করছে। দেশের উৎপাদন ব্যবস্থা ক্রমে এই ধনী পুঁজিপতিদের নিয়ন্ত্রণে চলে যায়। দেশের উৎপাদন ব্যবস্থা আস্তে আস্তে এই ধনী পুঁজিপতিদের নিয়ন্ত্রণে চলে যায়। এইভাবে পুঁজিবাদী অর্থনীতির উদ্ভব হয়। এবার আমরা দেখব মালিক শ্রেণীর আধিপত্য। অভিজাত ও ভূস্বামী শ্রেণী শিল্প বিপ্লবের আগে একচেটিয়া রাজনৈতিক অধিকার ভোগ করত। কারা না, অভিজাত ও ভূস্বামী শ্রেণী মানে যাদের জমি আছে, ভূস্বামী ভূমির মালিক, যাদের ব্যাপক পরিমাণ জমি আছে, অভিজাত যাদের টাকা কড়ি আছে। শিল্প বিপ্লবের আগে এই দুই শ্রেণী একচেটিয়া রাজনৈতিক অধিকার ভোগ করত, কিন্তু শিল্প বিপ্লবের পরবর্তীকালে শিল্পপতি ও ব্যবসায়ীরা অতি দ্রুত বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়ে উঠলে অর্থ সম্পদের জোরে রাজনৈতিক ক্ষেত্রে একাধিপত্য প্রতিষ্ঠা করে। এখানে অভিজাত বলতে শুধু যে টাকা কড়ি আছে তা না, এরা হচ্ছে তৎকালীন সময়ে তৎকালীন সময়ে কোনো রাজার মন্ত্রী হতে পারে, প্রশাসনিক পদে এরা যুক্ত, প্রশাসনিক কাজের সাথে যুক্ত, পয়সা কড়িও আছে। এবার যে শিল্পপতি ও ব্যবসায়ীরা অতি দ্রুত বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়ে উঠলে অর্থ সম্পদের জোরে রাজনৈতিক ক্ষেত্রে একাধিপত্য প্রতিষ্ঠা করে। কি হলো তাহলে? কিন্তু শিল্প বিপ্লবের আমরা দেখতে পাচ্ছি যে শিল্প বিপ্লবের পরবর্তীকালে শিল্পপতি ও ব্যবসায়ীরা অতি দ্রুত বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়ে উঠলে অর্থ সম্পদের জোরে রাজনৈতিক ক্ষেত্রে একাধিপত্য প্রতিষ্ঠা করে। এবার আমরা দেখব উপনিবেশ স্থাপন ও প্রতিদ্বন্দ্বিতা। কাঁচামাল সংগ্রহ ও পণ্য বিক্রির বাজার দখলের প্রয়োজনে ইউরোপের শিল্পোন্নত দেশগুলি এশিয়া আফ্রিকার বিভিন্ন অনুন্নত অঞ্চলে উপনিবেশ দখল শুরু করে। কিসের জন্য না, তাদের যে উৎপাদিত পণ্য বিক্রির বাজার দখলের জন্য এবং কাঁচামাল সংগ্রহের জন্য, শিল্পের জন্য কাঁচামাল সংগ্রহের জন্য। কিন্তু উপনিবেশের সংখ্যা সীমিত হওয়ায় তা দখলের জন্য বিভিন্ন ঔপনিবেশিক শক্তিগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। এবার আমরা দেখব গ্রামীণ জীবনের অবক্ষয়। শিল্প বিপ্লবের ফলে গ্রামীণ জীবনের অবক্ষয় ঘটে। শিল্প বিপ্লবের পর গ্রামের বহু মানুষ নগদ বেতনে কাজের প্রত্যাশায় শহরের শিল্পাঞ্চলগুলিতে চলে আসতে থাকে। কাজের আশায় গ্রামের মানুষ শহরের শিল্পাঞ্চলগুলিতে চলে আসতে থাকে। এর ফলে কি হচ্ছে না, গ্রামীণ জীবনের অবক্ষয় ঘটছে। ফলে গ্রাম্য জীবনে এক অভূতপূর্ব অবক্ষয় শুরু হয় এবং অন্যদিকে নগর জীবনের খুব দ্রুত প্রসার ঘটতে থাকে এবং গ্রামীণ জীবনের অবক্ষয় ঘটে। শিল্প বিভিন্ন স্থানে প্রতিষ্ঠা হচ্ছে, নতুন নগর তৈরি হচ্ছে, সেই নগরের দিকে ছুটে চলে যাচ্ছে, নগর শহর তৈরি হচ্ছে, সেই নগর শহরের দিকে মানুষজন চলে যাচ্ছে কাজের আশায়। এবার আমরা দেখব শ্রমিক আন্দোলন। সীমাহীন অবিচার ও শোষণের শিকার হয়ে শ্রমিকরা উপলব্ধি করে যে সাধারণ উপায়ে তারা শোষণ থেকে মুক্তি ও অধিকার আদায় করতে পারবে না। তাই তারা মালিক শ্রেণী ও রাষ্ট্রের বিরুদ্ধে
আন্দোলনের পথে পা বাড়ায়। তারা যখন দেখলো যে তারা সাধারণ উপায়ে শোষণ থেকে মুক্তি ও অধিকার আদায় করতে পারবে না, মানে শ্রমিক শ্রেণীরা যখন দেখলো যে তারা সাধারণ উপায়ে শোষণ থেকে মুক্তি ও অধিকার আদায় করতে পারবে না, তখন তারা মালিক শ্রেণী ও রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলনের পথে পা বাড়ায়। এবার আমরা দেখে নেব মূল্যায়ন। রবার্ট ওয়েন, সাঁ সিমো, সাল ফুরিয়ের প্রমুখ সমাজতন্ত্রী শোষিত শ্রমিক শ্রেণীর মধ্যে সমাজতান্ত্রিক ভাবধারা প্রচার করে তাদের বলেন যে সমাজতন্ত্রই হলো শোষণ থেকে মুক্তির পথ। তাদেরকে বলছে যে সমাজতন্ত্রই হলো শোষণ থেকে মুক্তির পথ। কার্ল মার্কস শিল্প উৎপাদনে মালিক ও শ্রমিকদের সমান অধিকার ও ব্যক্তিগত সম্পত্তি বিলোপের দাবি করেন। কার্ল মার্কস শিল্প উৎপাদনে মালিক ও শ্রমিকের সমান অধিকারের কথা বলছে ও ব্যক্তি সম্পত্তি বিলোপের দাবি করেন। এইভাবে ইউরোপে সমাজতান্ত্রিক ভাবধারা জনপ্রিয় হয়ে ওঠে। ইউরোপে এইভাবে কি হচ্ছে না, সমাজতান্ত্রিক ভাবধারা জনপ্রিয় হয়ে উঠতেছে। থ্যাংক ইউ। ইতিহাসের বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।